ভাবির মুখের ঘোমটা তুলতেই আমি 1000 ভোল্টেজের শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ না, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকায় এটা হয়ে গেল। না, এটা হতে পারে না। এসব ভাবছিলাম, তখনই ভাইয়ার ডাকে ভাবনা ভাঙল। কি রে, ভাবি হয়েছে তোর? হুম। যাক, তাহলে তুই গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। আচ্ছা বলেই সেখান থেকে চলে আসলাম। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরনো কথাগুলো ভাবতে লাগলাম। চলুন আসল পরিচয় দিয়ে নেই। আমার নাম আনোয়ার হুসাইন, বাসা মেহেরপুর জেলা, থানা মুজিবনগর। আমি আপু আব্বু আম্মুকে নিয়ে আমাদের হ্যাপি ফ্যামিলি। আমাদের নিজেদের বিজনেস আছে, যেটা ভাইয়ার আব্বু মিলে সামলাই। তাই আমাকে কোম্পানি নিয়ে চিন্তা করতে হয় না। আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। বিন্দাস লাইফ। আমার একটা বড় ভাই আছে। পরিবারে আমরা 4 জন, সরি 5 জন। আজকে ভাইয়ার বউ তো আজকে বাসায় আসলো, যেটা আমার জন্য সব থেকে বড় সারপ্রাইজ। চলুন শুরু থেকে গল্প শুরু করি। আমার ঘরে 2টা ষাঁড় বড় হয়েছে, একটারও বিয়ে করার নাম নাই। আমাকে এই বয়সে রান্না করে খাওয়াতে হয় এগুলো রে। আমি আর পারবো না কাউকে রান্না করে খাওয়াতে। সকালবেলায় আরামে ঘুমাচ্ছিলাম, তখনই আম্মুর এমন কথা কানে আসলো। বুঝতে বাকি রইল না ভাইয়াকে কথা শোনাচ্ছে। এখন উঠলে আমাকেও কথা শুনতে হবে, তাই চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর হঠাৎ ভাইয়া রুমে আসলো। ওই হোসাইন, ওই থামরা। কি হলো, চেঁচাচ্ছ কেন? তুই বিয়ে করিস না বলে আমাকে এত কথা শোনায় প্রতিদিন। আগে এটা বলো, বড় তুমি না আমি? আমি বড় তো কি হয়েছে? তুই বিয়ে করলে তো বাসায় একটা বউ চলে আসবে, তাই না? যাও গিয়ে তুমি বিয়ে করো। হোসাইন, লক্ষ্মী ভাই আমার, একটা বিয়ে কর প্লিজ। পাবনা দিয়ে বিয়ে করো, কাজে দিবে। দেখ, তুই বিয়ে করলে একটা নতুন বউ চলে আসবে, আর সকাল সকাল আম্মুর বকা শোনা লাগবে না। প্লিজ প্লিজ। সরি, আই ক্যান্ট হেল্প ইট। তোরে বলা আর শয়তানকে বলা একই। নিজে বিয়ে করার নামের নাম নাই, আমাকে আসছে বিয়ে করতে বলার জন্য। বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি ভাইয়া আর আব্বু নাস্তার টেবিলে গালে হাত দিয়ে বসে আছে। আম্মু সোফায় বসে বসে রাগী মুখ নিয়ে টিভি দেখতেছে। আব্বু হাতের ইশারায় বোঝালো আম্মু রেগে আছে। আমার কলিজার আম্মুটা কই রে? আম্মু একবার আমার দিকে তাকিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দিল। আম্মু নাস্তা দাও, অফিসে যেতে হবে। অর্ডার করবি না, যা গিয়ে বিয়ে করে নে, নিজের বউকে অর্ডার দে। আমি ওই বয়সে তোদের মতো ষাঁড়দের আর রান্না করে খাওয়াতে পারবো না। বিয়ে করে ফেললে তোমার চাকরি তো চলে যাবে, তখন আবার আমাকে বা ভাইয়া দোষ দিতে পারবে না। মানে আমার আবার কিসের চাকরি? এই যে আমাদের 3 জনকে রান্না করে খাওয়ানোর চাকরিটা, বিয়ে করে বউ নিয়ে আসলে তোমার চাকরি তো চলে যাবে। লাগবে না আমার এমন চাকরি। ওকে, তাহলে ভাইয়াকে বিয়ে করিয়ে নেই, তারপর তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। কারণ ভাইয়া বিয়ে করে ফেললে তোমাকে দিয়ে আর কি কাজ বলো? কি বললি তুই? যদি আব্বু তোমাকে রাখতে চায় তাহলে থাকতে পারো, না হলে তোমার আর কি কাজ আছে বলো? আব্বু তুমি কি বলো? এই বয়সে বউ দিয়ে কি করব? তবে তোদের বিয়ের পর যদি আমার বৌমাদের রান্নার যদি কোনো হেল্পার লাগে, তাহলে তোর মাকে চাকরিটা দিয়ে দিস। ওকে, তখন ভেবে দেখবো। আম্মু তুমি কোনটা বলো? বিয়ে করে নে, তারপর বলবি। ওকে, তাহলে আমি এখন যাই বলেই বেরিয়ে আসতে লাগলাম। হোসাইন, রাখো, আমিও আসতেছি। আমাকে ঘূর্ণিঝড়ের হাতে ফেলে চলে যাচ্ছিস তোরা? রাখ, আমিও আসতেছি। জানি এখন বাসায় থাকলে ঝাঁটার পিঠা খেতে হবে, তাই ঝড় আসার আগে চলে আসলাম। সোজা চলে গেলাম অফিসে, গিয়ে কাজ করতে লাগলাম। তখনই মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি আর কেউ না, আমার গার্লফ্রেন্ড সাথীর ফোন। সাথীর বাবা মা কেউ নেই, একটা ছোট বোন আছে এই দুনিয়ায়। আর যদি কেউ থাকে সেটা বলতে গেলে আমি। ও খুব কিউট একটা মেয়ে, কিন্তু ওর ছোট বোনকে আমি এখনো দেখিনি, কারণ মাস 2-1 হলো আমাদের রিলেশনের। এসব চিন্তা বাদ দিয়ে ফোনটা রিসিভ করলাম। তুমি কি বিজি খুব? না, কেন?
তাহলে কালকে বিকেলে আমার সাথে দেখা না করে কোথায় গিয়েছিলে? কালকে বিকালে তো বিয়ে করতে গিয়েছিলাম। কেন, তুমি জানো না? হুম, তা আজকে কি দেখা করা যাবে? ম্যাডাম ডেকেছে, আমি না এসে পারি? থাক, আর ঢং করতে হবে না। তা এখন আসতে পারবে একটু? কোনো জরুরি কাজ আছে নাকি? না, তেমন কিছুই না, শুধু তোমাকে দেখতে মন চাইতেছে। 5টায় পার্কে এসো, তখন মন ভরে দেখে নিও। এখন মাত্র আসলাম, আবার যদি এখনই চলে যাই তাহলে চাকরিটা আর বাঁচানো যাবে না। ওকে, বাই বেবি। আমি আবারও কাজে মন দিলাম। 5টায় অফিস শেষ হওয়ার পরে সোজা চলে গেলাম। গিয়ে দেখি সাথী ওর সাথে একটা মেয়ে নিয়ে বসে আছে। আমি স্বাভাবিকভাবেই গিয়ে বসলাম। হুসাইন, তোমাকে বলেছিলাম না আমার বোনের কথা? হুম। ওই হলো আমার ছোট বোন সুমনা আক্তার, জান্নাত। সবাই জান্নাত বলে ডাকে। হাই। হ্যালো। তা কি নামে ডাকবো আপনাকে? মানে? মানে দুলাভাই না নাম ধরে? আমাকে নাম ধরে ডাকলেই খুশি হব। ওকে হুসেন ভাইয়া, তাহলে আপনারা কথা বলেন, আমি এখন আসছি। কি হলো, জান্নাত চলে গেল কেন? বাজে কয়টা? আগে এটা দেখো। 5:40 কেন? তুমি 5টায় আসবে বলেছিলে, আর এখন বাজে 5:40। আর জান্নাতের 6টা থেকে ডান্স ক্লাস আছে, তাই চলে গেছে। ও সরি, আসলে বের হতে একটু দেরি হয়ে গিয়েছে। ওকে, তা কি খাবে বলো? তুমি যা খাবে আমিও তাই খাবো। ওকে। কিছুক্ষণ সাথীর সাথে কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি ভাইয়া আর আব্বু গালে হাত দিয়ে সোফায় বসে আছে। কি হলো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন তোমরা? দুইটা ব্যাড নিউজ আছে তাই। তা কি কি শুনি? প্রথমত, আজকে বাসায় কিছুই রান্না হয়নি, মানে না খেয়ে থাকতে হবে। আরেকটা? আমাদের দাদু পরশুদিন নাকি আসবে, গ্রামে নাকি ঘোরা শেষ, তাই পরশুদিন আসবে। তো কি হয়েছে, কাল থেকে নামাজ পড়া শুরু করে দিব, তাহলেই তো সব সমস্যার সমাধান। তোমরা বসো, আমি ফ্রেশ হয়ে এসে দেখি কি করা যায়। বলেই রুমে চলে আসলাম। রুমে এসে অনলাইনে খাবার অর্ডার করে দিলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। চলুন আমাদের ফ্যামিলির বাকি পরিচয়টা দিয়ে নেই। অনেকেই ভাবছেন আমার গার্লফ্রেন্ড আছে, তাহলে বাসায় বললেই তো বিয়ে করিয়ে দেয়, সেটা আমিও জানি। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো দাদু। আসলে আমাদের বংশের নাকি একটা রুলস আছে, প্রেম করে বিয়ে করলে তাকে পরিবার ত্যাগ করতে হবে। আমার ছোট চাচা বিয়ে করেছিল, তাই তাকে পরিবার ত্যাগ করতে হয়েছে সারা জীবনের জন্য। কাকাকে এখনো পর্যন্ত দেখিনি, তার খবর আজও পাইনি। আর পরিবারের যেই এই রুলটা ভাঙবে তাকেই পরিবার ছাড়তে হবে, আর আমি পরিবার ছাড়া বাঁচতে পারবো না, তাই চুপচাপ পড়ে থাকাই ভালো। আসলে কাকাকে দাদু না দাদা বের করে দিয়েছিল। দাদুর মনটা অনেক নরম। দাদাভাই মাস 6 আগেই মারা গেছে। দাদু বাসায় থাকলে সবাইকে সুন্দর করে চলতে হয়, তাই দাদু আসার আগেই সব ঠিক হয়ে যেতে হবে। আমার আব্বু আম্মু যদিও আমাদের জেনারেশনটাকে বুঝতে পারে, কিন্তু দাদুর উপরে কথা বলার কেউ নেই বাসায়, তাই বাসা ছেড়ে থাকার চেয়ে চুপচাপ বাসায় থাকাই ভালো। ভাবতেছেন এগুলো বললাম কেন? হারে পাঠক পাঠিকারা, আপনারা গল্পের সাথে থাকেন, এগুলো কাজে দেবে তাই বললাম। চলুন গল্পে ফিরি। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি এখনো বসে আছে। আম্মুও এখানেই বসা। আব্বুকে ইশারা করলাম আম্মুর রাগটা ভাঙাতে। আব্বু মাথা নেড়ে না বলে দিল। কি আর করার, তাই আমি আম্মুর কাছে গিয়ে কোলে শুয়ে গেলাম। কি হলো, আমার কোলে শুলি কেন? বিয়ে করার আগ পর্যন্ত তোমার কোলেই থাকবো, বউ চলে আসলে তখন আর তোমাকে লাগবে না। আমি তো আছি তোদের ফয়দার জন্য। এখন কথা না বলে খাবার দাও, অনেক খিদে লাগছে। আমি আর কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। ও ভালো কথা, ভাইয়া বিয়ে করবে বলে রাজি হয়ে গেছে। ভাইয়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে ইশারায় সায় দিতে বললাম। তোমরা মেয়ে দেখতে থাকো। ওকে, তাহলে তোরা বস, আমি রান্না করতে গেলাম। ভাইয়া আমার দিকে চোখ গরম করে তাকালো। বুঝলাম ভাইয়া রেগে আছে আমার উপর। আম্মু আজকে রান্না করার দরকার নাই, অনলাইনে অর্ডার করে দিয়েছি, এখনই চলে আসবে। ওকে, তা তোর কোনো পছন্দ আছে নাকি? ভাইয়া মাথা নেড়ে না করলো। ওকে, তাহলে আমি মেয়ে দেখতে থাকি। চিপাই পড়ে ভাইয়া হ্যাঁ বলল। তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়া আসলো রুমে। ওই, তুই আমার নাম নিতে গেলি কেন? এখন তো তুই সত্যি ধরে বিয়ে করে দেয়। আম্মু মেয়ে দেখতে থাকো আর আমি বিয়ে ভাঙতে থাকবো। কিভাবে? সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে বলেই বেরিয়ে গেল। তারপর ঘুমিয়ে গেলাম আরামে। এভাবে কিছুদিন চলে গেল। আম্মু ভাইয়ার জন্য মেয়ে দেখে আর আমি সেটাতে কাটি করে ভেঙে দেই। এভাবে চলছিল দিনগুলো। তখনই হঠাৎ একদিন অফিসে বসে কাজ করছিলাম, তখনই দারোয়ান এসে বলে গেল কোম্পানির এমডি স্যার ডাকতেছে। কি আর করার,
তাই গেলাম ওনার রুমে। গিয়ে নক করতে ভিতরে আসার অনুমতি দিল। ভিতরে আরও কয়েকজন কলিগ বসে আছে দেখতে পেলাম। স্যার আমায় ডেকেছিলেন? হুসাইন, আসো, এসে বসো। থ্যাঙ্কস স্যার। তো আপনাদের সবাইকে ডাকার কারণটা হলো আপনাদের সবাইকে মাসখানেকের জন্য আমাদের লন্ডনে থাকা অফিসে যেতে হবে। ওইখানে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে সব স্টাফ চাকরি ছেড়ে চলে গেছে, আর আমার মতে আপনারাই পারবেন ওই অফিসটাকে চালাতে। আমি মাসখানেকের ভিতরে ওইখানের সব সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু এই 1 মাস আপনারা ওইখানে থেকে আমার অফিসটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সো কে কে রাজি আছেন বলবেন একটু? সবাই হাত তুলল, তাই বাধ্য হয়ে আমাকেও তুলতে হয়েছে। ওকে, তাহলে কালকে সবাই নিজেদের পাসপোর্ট এনে জমা দিয়ে দিয়েন। 2 দিন পর ফ্লাইট। তারপর ওই রুম থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসলাম। এত তাড়াতাড়ি আসতে দেখে আম্মু জিজ্ঞেস করলো, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি রুমে গিয়ে বসেছিলাম, তখনই সাথীর কল আসলো, তাই রিসিভ করলাম। বলো কি বলবে? তুমি কি টেনশনে আছো? হালকা। তা আজকে দেখা করতে পারবে একটু? না, আজকে একটু বিজি আছি, কালকে বিকালে দেখা করব। ওকে, বাই বেবি। রাতে সবাইকে বিদেশে যাওয়ার কথা বললে সবাই রাজি হয়ে গেল, তাই আমিও কিছুদিন ঘুরে আসার সিদ্ধান্ত নিয়ে নিলাম। পরের দিন অফিসে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক করে দিল। বিকালে সবকিছু নিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি সাথী বসে আছে, তাই আমিও গিয়ে পাশে বসে গেলাম। কি হলো, এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাথী হাতে পেপারগুলো ধরিয়ে দিলাম। সাথী সেগুলো খুলে দেখতে লাগলো। এগুলো দেখে সাথী হঠাৎ হেসে ওঠে। কি হলো, এভাবে হাসছো কেন? এটাতে মন খারাপের কি আছে? যাও গিয়ে ঘুরে আসো, আর আমাকে মনে রেখো, তাহলেই হবে। তোমাকে মনে না রাখলে কাকে রাখবো বলো? সেটা দেখা যাবে। এখন কি করবে বলো? তুমি বলো কি করব? চলো আজকে একটু ঘোরাফেরা করি, কারণ থেকে 1 মাস তো আর পাবো না তোমাকে। ওকে চলো। সাথীকে নিয়ে ডিনার করে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো ওই দিনও ভাইয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি রেডি হওয়ার টাইম হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। এসে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এখানে কেন? তোমাকে দেখার জন্য আসলাম। সাথীর চোখের কোণে পানি টলমল করতেছে, ভালোভাবে কথা বলতে পারতেছে না। আরে বোকা, আমি চলে আসবো তো বললাম, কাদার কি আছে? কই, কাঁদে না তো। আচ্ছা এখন আসি, চেকিং এর টাইম হয়ে গেছে। ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। ওকে। তারপর চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। রওনা দিলাম এক অচেনা জায়গায়। এখানে এসে আবার সেই কাজে বিজি হয়ে গেলাম। সারাদিন শেষে বাসায় আর সাথীর সাথে কথা বলিনি। এভাবে কেটে গেল 25 দিন। রাতে মোবাইল টিপতেছিলাম, তখনই ভাইয়া কল দিল, তাই রিসিভ করলাম। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? একটা মেয়েকে আজ পছন্দ হয়ে গিয়েছে। তাই নাকি? কে মেয়েটা? তুই আয়, তারপর বলবো। ওকে। তারপর ভাইয়াকে নিয়ে মজা করতে লাগলাম। হঠাৎ ভাইয়া আম্মুর সাথে কথা বলতে বলল। কি আর করার, তাই দিতে বললাম। আম্মু বলো কি বলবে? তুই আসবি কবে? 15 তারিখে। কেন? মানে আর 2 দিন পর কেন? তাহলে 17 তারিখে তোর ভাইয়ের বিয়ের তারিখ রেখে দেই। কোনটা বলিস? কি এত তাড়াতাড়ি? 100টা মেয়ে দেখার পর একটা মেয়ে পছন্দ হয়েছে, এটাতেও যদি লেট করি তাহলে দেখা যাবে এটাও ভেঙে গেছে। আমি তো কালকেই বিয়ে পড়িয়ে দিতাম, শুধু তুই নেই বলেই করাইনি। তুই 15 তারিখে আসলে 17 তারিখে বিয়ে, এটাই ফাইনাল। ওইদিকে আমি 2 দিন পার হওয়ার অপেক্ষা করতেছিলাম, আর এদিকে বাড়িতে ঝড়ের বেগে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। যাক, আজকে লাস্ট অফিস, কালকেই ফিরে যাব দেশে। ভাবতে কেমন লাগতেছিল। এসব ভাবছিলাম আর কফি নিয়ে অফিসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বৃষ্টির মজা নিচ্ছিলাম। বাহিরে প্রচুর বৃষ্টি, বাংলাদেশের কাল বৈশাখী ঝড়ের মতো। এমন সময় অফিসের ইনচার্জ সবাইকে মিটিং রুমে ডাকলো। মিটিংয়ে জানতে পারলাম আকাশের পরিস্থিতি খারাপ, তাই 17 তারিখ সকাল পর্যন্ত সব ফ্লাইট নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। 17 তারিখের বিকেল 5টার ফ্লাইটে দেশে ফিরতে হবে আমাদের সবাইকে। কথাটা শুনে মাথাটা চক্কর কেটে উঠল। বড় ভাইয়ার বিয়েতে থাকতে পারবো না, মনটা খারাপ হয়ে গেল। এখন ভাইয়াকে কি বলে বুঝ দিব? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম, তখনই আম্মু কল দিল। আম্মু বলো। তোর ফ্লাইট কালকে ল্যান্ড করবে কয়টায়? এখানে আকাশের অবস্থা ভালো না, তাই আবহাওয়া অফিস থেকে 17 তারিখ
সকাল পর্যন্ত সব ফ্লাইট বন্ধের ঘোষণা করে দিয়েছে। কি? তাহলে এখন কি হবে? কি আবার হবে? 17 তারিখের বিকেলের ফ্লাইটে আসতেছি। তোমরা তোমাদের কাজ করে যাও। তারপর অনেক কষ্টে সবাইকে মানালাম, কারণ বিয়েতে সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। এখন ডেট পিছিয়ে দেওয়া অসম্ভব, তাই তারিখ অনুযায়ী বিয়ে হবে বলে দিলাম। সাথীকেও কথাটা জানিয়ে দিলাম। তারপর দিলাম একটা আরামের ঘুম। 17 তারিখে বিকালে ত্যাগ করলাম বিদেশের মাটি। দেশে গিয়ে চেকিং করাতে করাতে প্রায় রাত 12টা বেজে গেছে। তারপর সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসাটা অনেক সুন্দর করে সাজানো, অনেক মেহমানও এসেছে। ভিতরে গিয়ে সবার খবর নিলাম। ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরলো। চল, তোর ভাবিকে দেখবি? অনেক রাত হয়ে গেছে, কাল সকালে পরিচয় হয়ে যাব না হয়। চুপ, আয়, তোর মতামত জানবো বলে বসে আছি। কেন? আম্মু আর দাদু বলছে তোর বউ পছন্দ হবে না, এটা নিয়ে বাজি লেগে বসে আছি। কিসের বাজি? তোর পছন্দ হলে আম্মু আর দাদু আমাকে 5,000 টাকা দেবে, আর না হলে আমি দেব। ওকে চলো তাহলে, ভোট হয়ে যাক। বলেই ভাইয়াকে নিয়ে ভাবির রুমে চলে আসলাম। এসে দেখি ভাইয়ার খাটের উপর একটা মেয়ে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। তাই প্রথমে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। মা, ঘুমটাটা একটু তোলো তো। তোমার ছোট দেবরের সাথে পরিচয় হয়ে নাও তুমি। ভাবি তাও ঘুমটা উঠাচ্ছে না। কিছুটা অবাক হলাম ভাবির এভাবে বসে থাকার কারণে। অবশেষে দাদি গিয়ে আস্তে করে ভাবির মুখের কাপড়টা তুলে দিল। ভাবির মুখের ঘুমটা তুলতে আমি 1000 ভোল্টেজের শক খেলাম। 2 পা পিছিয়ে দাঁড়ালাম আমি, কারণ ভাইয়ার বউ আর কেউ না, আমার গার্লফ্রেন্ড। এটা নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। কি করে হতে পারে এটা? সাথী এমনটা করতে পারলো আমার সাথে? আমি দেশে না থাকা এটা হয়ে গেল? না, এটা হতে পারে না। এসব ভাবছিলাম, তখনই ভাইয়ার ডাকে ঘর থেকে বেরিয়ে আসলাম। কিরে, ভাবি পছন্দ হয়েছে তোর? হুম। যাক, তাহলে গিয়ে রেস্ট নে, পরে কথা হবে। আচ্ছা। রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর পুরোনো কথাগুলো ভাবতে লাগলাম। তখনই কেউ রুমের দরজায় নক করলো। পিছনে ফিরে দেখি ভাইয়া। কি হলো, তুমি এত রাতে? আর বলিস না, ওদের নাকি এখনো বউ দেখা শেষ হচ্ছে না। আমারও ঘুম আসছে না। তুই এতদিন পর আসছিস, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে গল্প করি। আয় চল, বলে ভাইয়া নিয়ে ছাদে গেলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাথীর কথা ভাবছিলাম। তখনই ভাইয়া বলে উঠলো, আচ্ছা, এবার তো তোর বিয়ের পালা, তা বিয়েটা কবে করবি? করব, মনের মতো মেয়ে পেয়ে গেলে। তাই নাকি? তা তুমি এই মেয়েকে পেলি কোথায়? তোকে একটা কথা বলবো, সেটা আবার যেন তুই দাদুকে শুনিস না। বলবো না, বল। ভাইয়া যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শোন, সাথীকে, ও তোর ভাবির নাম সাথী। এবার শোন, সাথীকে 3 মাস ধরে একজন আরেকজনকে ভালোবাসি। কি? এটা শুনে আরেকটা শক খেলাম। হুম আমার বিয়ের আমার বিয়ের জন্য মেয়ে দেখছিল যখন, তখন আমি একটা ঘটককে কিছু টাকা দিয়ে সাথীকে বিয়ের প্রস্তাব পাঠাই। তারপর আর কি, যা হবার তার তো হয়েই গেল। এখন আমার ভালোবাসার মানুষটাই আমার বউ। এবার বলো, কেমন খেললাম খেলাটা? সুপার। কিন্তু তুই যে আগে থেকে প্রেম করতি, আমাকে একবারও বললি না। পাগল, এই কথা যদি ভুলেও লিক হতো তাহলে দাদু আমাকে বাড়ি ছাড়া করতো। ও, তাহলে শেষমেশ বিয়েটা করেই ফেললি? এমন চান্স মিস করে কেউ? কংগ্রেস। কিরে, তোরা দুইজন কি করছিস এত রাতে এখানে? এই তো হোসাইনের সাথে গল্প করছি। বৌমা রুমে একা একা, যা নিচে যা। আর হুসাইন, তোকে খাওয়ার জন্য তোর আম্মু ডাকতেছে। ভাইয়া যাও, নিচে যাও। আচ্ছা। তুই খেতে যাবি না? তুমি যাও, আমি একটু পরে আসতেছি। বাতাসটা ভালোই লাগতেছে। ওকে। এতক্ষণ চোখের পানিগুলো আটকে রেখেছিলাম, কিন্তু এখন আর পারিনি। পুরনো সব কথা মনে পড়তে লাগলো, আর চোখের পানি পড়তে লাগলো। তখনই ভাইয়ার বলার কথাটা মনে পড়ে গেল। ওদের মাঝে 3 মাস ধরে রিলেশন। কি করে হতে পারে? তাহলে আমার সাথেও 3 মাস ধরে রিলেশন কি করে হতে পারে এটা? না, কিছুতেই ভাবতে পারতেছি না। সব কথার ক্লিয়ার হবে জান্নাতকে পেলে। তাই ফেসবুকে ঢুকে জান্নাতকে খুঁজে বের করলাম। জান্নাত শুধু ফেসবুকেই অ্যাড আছে, এমনিতে নাম্বার নেই আমার কাছে। তারপর অ্যাক্টিভ পে কল দিলাম। রিং হওয়ার কিছুক্ষণ পরে জান্নাত ফোন ধরলো। কি খবর জান্নাত, কেমন আছো? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো। তা তোমার আপু কই? আপুর তো বিয়ে হয়ে গেছে, আপনি জানেন না? জানি। তা তুমি কোথায় এখন? দুলাভাইদের বাড়িতে। আমার সাথে একটু দেখা করতে